হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্ট করে একটু জানাও। কমেন্ট করে বেশি বেশি করে জানাও। এটা কি লাল পেন আছে ওই ফেভার ক্যাসেলের? এটা তো না। ওকে, তো আমি আজকে এই মাসের লাস্ট ক্লাস নিচ্ছি। নেক্সট মান্থে অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে দেখা হবে না। তো যদি তোমাদের কোনো ফ্রেন্ড ক্লাসে অ্যাটেন্ড না থাকে তাদেরকে একটু মেনশন করে জানাই দাও আজকের লাস্ট ক্লাসে তাদের সাথে আমাদের দেখা হোক। তো গত ক্লাস কিংবা তার আগের ক্লাস কেন আমি নিজে স্যাটিসফাইড না, এর একটা কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে আমি অনেক কিছু পড়াইতে চাইছি, এই জন্য প্রবলেমটা হয়ে গেছে। তো অনেক ব্যাপার আছে যেগুলো তোমরা নিজেরা পড়লে বোঝো, যদি বেসিক জিনিসটা জানো। তো আমার কেন জানি মনে হচ্ছে যে ওই জায়গাগুলো যদি আমি পড়াতে যাই টাইম বেশি লাগবে, ভজঘট হয়ে যাবে, ক্লাসটা খারাপ হয়ে যাবে। তো আজকে আমি কিন্তু তোমাদের ট্রান্সলেশন পড়াবো, পাশাপাশি কোডন সম্পর্কে ধারণা দিব। ছোট ছোট কিছু টপিক আছে যেগুলো কিন্তু পরের চ্যাপ্টারে গেলে আমরা পাবো। যেমন লিথাল জিন পাবো আমরা জুওলজিতে গেলে, অঙ্ক জিন পাবো আমরা কোষ বিভাজনে গেলে, ট্রান্স জিন পাবো আমরা এই চ্যাপ্টারের লাস্ট, মানে এই সাবজেক্টের বোটানির লাস্ট চ্যাপ্টারে গেলে। তো আমার মনে হয় না যে এই জিনিসগুলো তোমাদের পড়ানো দরকার, এখন একটু ধারণা রাখো। তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করব। তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা শুধু আমাকে বলো যে জেনেটিক্স কি আর জিন কি, কমেন্টে খুব দ্রুত বলো। জেনেটিক্স কি, জিন কি? খুব দ্রুত। আজকে কোনোভাবে ক্লাসটা খারাপ করা যাবে না। লাস্ট ক্লাস একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যেন তোমরা যেতে পারো। ট্যাবটা দাও তো, এইটাতে চার্জ নাই। একজন বলেছ জিন অর্থ ডিএনএ, আর জিন সম্পর্কিত বিদ্যাকে জেনেটিক্স বলে। মেসেঞ্জার কিভাবে অফ করে দেয় নোটিফিকেশন? ডোন্ট ডিস্টার্ব। ওকে, ডান। যাই হোক, তোমরা অনেক কথা বলছো, সবার কথাই ঠিক আছে কোনো না কোনো ভাবে, বলে রাখি।
জেনেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট, নাম দেখে বুঝতে পারছো, যেখানে জিন নিয়ে কথা বলা হয়। জিন নিয়ে কথা বলা হয়। হোয়াট ইজ জিন? তাহলে জিন জিনিসটা কিন্তু আসলে ডিএনএ নয়। তোমরা তো জানোই যে এটা একটা ডিএনএ। তো হতে পারে যে তোমার বাবার চোখ নীল, তোমার চোখ নীল হতে হবে। তোমার বাবার চুলগুলো হচ্ছে একটু লালচে, তোমার চুল লালচে হতে হবে। তোমার বাবার চুল হচ্ছে কোঁকড়ানো, তোমার চুল কোঁকড়ানো হতে হবে। তোমার বাবা লম্বা, তাহলে তোমার শরীরে একটু বেশি প্রোটিন বা মাংস তৈরি করতে হবে যাতে তুমি লম্বা হও, রাইট? এই যে দেখো, তোমার শরীরে কিন্তু চুল তৈরি করতে গেলে এক ধরনের প্রোটিন লাগবে, চোখের নীল রং তৈরি করতে গেলে এক ধরনের প্রোটিন লাগবে। তো আমরা আসলে প্রোটিনগুলো দ্বারাই কিন্তু সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ হচ্ছে, নট কার্বোহাইড্রেট, নট লিপিড। কোনগুলো দ্বারা? প্রোটিন দ্বারা। প্রোটিন দ্বারা। তাহলে আমরা বলতেই পারি যে প্রোটিনটাই হচ্ছে জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, রাইট? তাহলে প্রোটিনটাই হচ্ছে জীবনের ভাষা। তো প্রিয় স্টুডেন্ট, দেখো, তোমার বাবার চোখ হচ্ছে নীল, তোমার চোখ হতে হবে নীল, তার মানে কিছু প্রোটিন তৈরি করতে হবে যেগুলো নীল রঙের জন্য দায়ী, ঠিক না? তাহলে দেখো, আমরা ডিএনএ তো এখানে অনেকগুলো তথ্য আছে, তাহলে আমরা অল্প একটু তথ্য নিব। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কিছু তথ্য আছে যেগুলা দ্বারা যদি আমরা একটা প্রোটিন তৈরি করি, এই প্রোটিনটার জন্যই চোখটা নীল হচ্ছে। নট পুরো ডিএনএ, একটা ইউনিট নিচ্ছি আমরা, ওই ইউনিটের মধ্যে ইনফরমেশনটা আছে। এদিকে নিলে আবার বিপদ আছে, চোখ নীল না হয়ে গেল সাদা বিড়ালের মতো। পাশের বাড়ির একজন লোক আছে, তারও চোখ হচ্ছে বিড়ালের মতো, তো বিপদ হয়ে যাবে, সারা জীবন শুনতে হবে যে প্রবলেম আছে এখানে। তাহলে আমরা একটা অংশ নিচ্ছি একটা ডিএনএর, এই যে অংশটা নিচ্ছি এটাই আসলে হচ্ছে জিন। তো এখানে কিন্তু অনেকগুলো কোড থাকতে পারে বা কোডন থাকতে পারে, রাইট? তার মানে কোডন মানে জিন নয়, প্রোটিন তৈরির জন্য যতগুলো কোডন লাগবে সবগুলো কোডনকে একসাথে কি বলা হয়? জিন। তাহলে জিন মানে হচ্ছে একটা সেট অফ কোডন, রাইট? সেট অফ কোডন। তাহলে একটা কোডন, একটা কিন্তু জিন নয়। ক্লিয়ার? তো আমরা একটা ডিএনএর একটা পোরশন, একটা পার্টকে বলা হচ্ছে কি? জিন। খুব ভালো করে মনে রাখবা, একটা প্রোটিন তৈরির জন্য যতটুকু লাগছে ততটুকুই হচ্ছে জিন। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমার চুলের এই প্রোটিনটা তৈরি করার জন্য কয়টা জিন লাগবে? একটা জিন। এরপর যদি জিজ্ঞেস করি আমার এই চুলগুলো তৈরি করার জন্য কতগুলো কোডন লাগবে, তোমরা বলবা ওই জিনের মধ্যে যতগুলো কোডন থাকবে ততগুলো কোডন। তো কথা শেষ। তাহলে জিন শব্দটা তোমরা বুঝে গেছো, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার। কোডন এবং জিনকে একসাথে মিশিয়ে ফেলবা না। তো আজকে আমরা কি পড়ছি? ট্রান্সলেশন। দেখো, আজকে আমি সহজ করে পড়াবো। আমি নিজে একজন ইডিয়ট স্টুডেন্ট, আমি নিজে কিভাবে পড়লে বুঝতে পারবো, আমি ঠিক সেভাবে আজকে তোমাদের পড়াবো। ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি? অনুবাদ। তাহলে নিশ্চয়ই একটা মেসেজ আসছে যেটাকে আমরা অনুবাদ করছি, তাই না? মেসেজ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ কে কিসে অনুবাদ করছি? ভাষায়। ভাষা মানে কি? প্রোটিন, তাই না? এই পর্যন্ত। আর আগের দিন আমরা কি দেখে আসছি? মেসেজটা কোথায় থেকে আসছে? মেসেজটা ডিএনএ থেকে আসছে, রাইট? তাহলে ডিএনএ থেকে একটা মেসেজ আসলে মেসেজটাকে আমরা অনুবাদ করলাম কিসে? একটা ভাষায়। ভাষা মানে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিনটাই হচ্ছে জীবনের ভাষা। তাহলে তোমার চুলের রং, তোমার চুল দেখতে কোঁকড়ানো না কেমন, তুমি মোটা না খাটো, তুমি লম্বা হবে না কেমন হবে, সব কিছু নির্ধারণ করছে আমাদের এই প্রোটিনটা। তাহলে একটা প্রোটিনের জন্য একটা জিন দায়ী। একটা জিনের মধ্যে অনেক কোডন থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে দেখো, ওপিনিয়নটা কোত্থেকে আসলো? এখান থেকে। চিন্তাটা কোত্থেকে আসলো? এখান থেকে। থিঙ্কিংটা কোত্থেকে আসলো? এখান থেকেই, রাইট? তাহলে দেখো, আমরা এই ওপিনিয়নটাকে বাস্তবায়ন করলাম কিসে? প্রোটিনে। চিন্তাটাকে কিসে বাস্তবায়ন করলাম? প্রোটিনে। থিঙ্কিংটাকে কিসে বাস্তবায়ন করলাম? প্রোটিনে। তার মানে প্রোটিনটাই হচ্ছে ভাষা।
প্রিয় স্টুডেন্ট দেখো, এই ওপিনিয়ন শব্দের কিন্তু আরেকটা সমার্থক শব্দ আছে, সেটাকে বলা হয় ডগমা। তাহলে ডগমা শব্দের অর্থ কি? ওপিনিয়ন। ডগমা মানে কি? একটা চিন্তা যেটাকে আমি বাস্তবায়ন করব। তাহলে এখন দেখো তো, এই চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য কত দূর থেকে আমাদের কত দূরে যাওয়া লাগছে? ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত যাওয়া লেগেছে। তাহলে ডিএনএ থেকে যখন মেসেজ তৈরি হয়, এটাকে আমরা কি বলেছিলাম? ট্রান্সক্রিপশন। মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে অনুবাদ, মানে ট্রান্সলেশন। তার মানে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন। তাহলে আমরা চিন্তাটা বা থিঙ্কিংটা যেহেতু প্রকাশ করতে পারছি, তাহলে এটাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। তাহলে কেন্দ্রীয় চিন্তা, কোর বিলিফ। কোর বিলিফ বা কেন্দ্রীয় চিন্তা কেন বলা হচ্ছে? কারণ মূল চিন্তাটা সেই করছে, বাস্তবায়ন করতেছে। তাহলে আমাদের শরীরে অনেক ধরনের বিক্রিয়া হচ্ছে, কিন্তু মূল কাজটা, মূল থিঙ্কিংটা, মূল চিন্তাটা কে করছে? ডিএনএ প্রোটিন তৈরির মাধ্যমে করতেছে। তাহলে এটাই হচ্ছে সেন্ট্রাল চিন্তা, কেন্দ্রীয় চিন্তা, এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা। তোমরা এবার দেখবা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এটা চারটা লাইন লেখা আছে, তোমরা দেখে নিবা। তাহলে সেন্ট্রাল ডগমার মধ্যে কি কি পড়তেছে এটা দেখে নিবা। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা ওটা পড়ে নিতে পারবা, ওটা আমি আর দেখাচ্ছি না। তাহলে আমি এবার একটু বেসিকে যাই। আমাদের কোষ, ওকে, কোষের মধ্যে কি আছে? আমি নিউক্লিয়াসটাকে এদিকে আটকে রাখলাম, তাহলে এখানে ডিএনএ আছে, রাইট? তাহলে ডিএনএ থেকে আমরা মেসেঞ্জার আরএনএ তৈরি করলাম। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, মেসেঞ্জার আরএনএ কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমে নাকি নিউক্লিয়াসে? নিউক্লিয়াসে। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? নিউক্লিয়াসে। এবার মেসেঞ্জার আরএনএটাকে আমরা কি করব? এইরকম দেখো, এই যে নিউক্লিয়াসের যে ছিদ্রটা আছে, এই ছিদ্র পথ দিয়ে মেসেঞ্জার আরএনএটা চলে আসে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। একটু ভালো করে চিন্তা করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসার পর ধীরে 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 ধীরে, তোমরা তো জানোই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি এরকম রাইবোজোম লাগা থাকে, তাহলে আলটিমেট টার্গেট কোথায়? প্রোটিন তৈরির জন্য রাইবোজোমে যেতে হবে, ঠিক কি না? ঠিক কি না? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তো বাইরে তাকে রাইবোজোমে আসতে হলো, রাইবোজোমটা এখন কোথায় আছে? নিউক্লিয়াসে আছে না সাইটোপ্লাজমে আছে? সাইটোপ্লাজমে আছে। তাহলে আমরা বলতে পারি যে মেসেঞ্জার আরএনএটি কোথায় যায়? সাইটোপ্লাজমে, রাইবোজোমের কাছে যায়। তাহলে এখান থেকেই তো প্রোটিন তৈরি হচ্ছে, রাইট? তাহলে প্রোটিন তৈরি কোথায় ঘটে? সাইটোপ্লাজমে নাকি নিউক্লিয়াসে? সাইটোপ্লাজমে ঘটে। তাহলে এটা আরেকটা প্রশ্ন, ট্রান্সক্রিপশন এখানে ঘটে, প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন বা অনুবাদটা এখানে ঘটে, রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমি একটু দেখাবো হোয়াট ইজ জিন এক্সপ্রেশন। ওকে, জিন এক্সপ্রেশন কি জিনিস ইংলিশে লিখে আমি। মাঝে মাঝে বলে না যে ইন্ট্রোভার্ট হওয়া যাবে না, মনের কথা এক্সপ্রেস করো, মানে প্রকাশ করো, মনের কথা প্রকাশ করো। এটাকে কি বলা হচ্ছে ইংলিশে? এক্সপ্রেস করো। তাহলে এক্সপ্রেস করার প্রক্রিয়াকে, মনের কথাকে খুলে বলা, ওপেন করার প্রক্রিয়াকে কি বলা হয়? এক্সপ্রেশন বলা হয়। শন মানে হচ্ছে প্রক্রিয়া, যে শব্দের শেষেই শন দেখবে সেইটাই হচ্ছে প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে এখন আমি একটু দেখাই। এটা ছিল ডিএনএ, আমি বলেছিলাম একটা পর্শন যেটা একটা প্রোটিন তৈরি করছে। তাহলে এই পর্শনটাকে আমরা কি করলাম? একটা সময় প্রোটিন তৈরি করলাম, এমআরএনএ। এরপর এখান থেকে হচ্ছে প্রোটিন তৈরি হলো রাইবোজোমে এসে, রাইট? তো দেখো,
এই যে এখানে জিন এটা পর্ষণ, ওইটাই তো প্রোটিন তৈরি করলো। এই প্রোটিনটাই তোমার চোখ নীল বানাচ্ছে, কিংবা তোমার গায়ের বর্ণটা কালো কিংবা ফর্সা বানাচ্ছে, প্রোটিনটাই তো ভাষা। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে জিনটা প্রোটিন তৈরি করলো, বা জিনটা প্রোটিন তৈরির মাধ্যমে তোমার একটা বৈশিষ্ট্য এক্সপ্রেস করলো, প্রকাশ করলো, তাহলে এটাই হচ্ছে জিন এক্সপ্রেশন। ক্লিয়ার? তাহলে জিনের মাধ্যমে প্রোটিন তৈরি করে উদ্ভিদ এবং প্রাণীর বা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করাকেই বলা হচ্ছে জিন এক্সপ্রেশন, রাইট? তাহলে জিনের তথ্যগুলোকে আমরা প্রোটিনের মাধ্যমে প্রকাশ করলাম, দিস ইজ কল জিন এক্সপ্রেশন। শেষ। যাই হোক, এখন আমি একটু তোমাদের ট্রান্সলেশন বোঝাবো। তার আগে তোমরা একটু বলো যে আমার কথা বুঝতে পারছো কি না। আমি কি আরও বেশি বেশি পড়াবো, নাকি সহজ করেই আজকের টপিকগুলো শেষ করে দেবো? আপনারা কি সবাই আছেন অনলাইনে? আমার কথা শুনতে পাচ্ছেন? রুবাইয়া ইসলাম রিফাত বলেছো, সরি আব্দুল জব্বার, বুঝতে পারছি, বুঝতেছি, সহজ করে ভাইয়া, ওকে জি। বুকতাসি ভাইয়া, জি আচ্ছা। সহজ করে কেন? যারা ভালো স্টুডেন্ট আছো, পড়ার অভ্যাস আছে, সহজে বুঝে যাও। আমি যেটা পড়াবো আরেকটু জটিল করে বইতে যা লেখা আছে ওটা দেখে কিন্তু তুমি সাথে সাথে বুঝে ফেলবা যে আমি যেহেতু বলছি, তাহলে ওইটাই জাস্ট একটু অ্যাড। আর যারা আমার মতো, তাদের জন্য তো সহজ করে পড়তেই হবে, রাইট? ওকে, আমি তাহলে প্রশ্ন করবো মহিবুল্লাহ তোমাকে, এতগুলো 157 জন এখন লাইভে আছে, তাদের হয়ে তুমি আনসার করবা, ফিস ফিস করে আনসার করবো যেন আমি শুনতে পাই, ঠিক আছে? তো আমি এমন কোনো প্রশ্ন করবো না যেটা তুমিও পারবা না, 157 জনও পারবে না, সবাই বুঝতে পারবে। আচ্ছা, তো প্রথম যে কথাটা সেটা হলো নিউক্লিয়াসের বাইরে আসলাম, তার মানে কোথায় আসলাম? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কার সাথে দেখা হবে? রাইবোজোমের সাথে। তাহলে রাইবোজোমে আমরা কি তৈরি করব? প্রোটিন তৈরি করব। তাহলে ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি কোথায় ঘটে? রাইবোজোমে। তাহলে আমাদের প্রথম কি লাগবে? একটা রাইবোজোম লাগবে, একটা স্থান লাগবে যেখানে কি আমরা মিটিং করব, মেসেজটা নিয়ে আসবো, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবো, এনে ওখানে একটা হচ্ছে আমরা সেলাই টেলাই করে একটা প্রোটিন তৈরি করব। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কি নিলাম? রাইবোজোম নিলাম। প্রিয় স্টুডেন্ট দেখো, রাইবোজোম কয় ধরনের আছে? একটা আদিকেন্দ্রিকে আছে, প্রাককেন্দ্রিকে, আরেকটা হচ্ছে আমাদের সুকেন্দ্রিকে আছে, রাইট? আমাদের যে রাইবোজোম আছে সেটা কত? 80s। 80s মানে কি? 80 ভেদবার্গ ইউনিট। আচ্ছা, 80টা আমি এসটা বাদ দিয়ে দিলাম, আমাদের হচ্ছে 80, রাইট? 80-র ভেতরে কয়টা আছে? 2টা। এটা কি জোড় না বিজোড়? জোড়। তাহলে এটা যেহেতু জোড়, তাহলে জোড় সংখ্যা থাকবে, একটা 60 থাকবে, একটা 40 থাকবে, রাইট? তার মানে একটা রাইবোজোম হচ্ছে 40, মানে এটা আকার তাহলে ছোট হবে। একটা 60, তার মানে এটার আকারটা অনেক বড় হবে, রাইট? তাহলে এই যে 2টা রাইবোজোম, তাহলে যে কোনো একটা ঘটনা ঘটতে গেলে, যে কোনো একটা মিটিং করতে গেলে, যে কোনো একটা জিনিস প্রোডাকশন করতে গেলে সে একা পারবে? পারবে না। কি পারবে? পারবে না। তাহলে এখন বলো তো আমাকে, যদি কখনো মেসেজ নিয়ে আসে যে আমাকে প্রোটিন তৈরি করতে হবে, কে নিয়ে আসবে মেসেজটা? মেসেঞ্জার আরএনএ। কার সাথে দেখা করবে? বড় ভাইয়ের সাথে না ছোট ভাইয়ের সাথে? প্রথমে নিশ্চয়ই ছোট ভাই, কারণ আমরা সরাসরি তো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না, আমাদের যেতে হবে কোথায়? এলাকার প্রথমে দালাল ধরতে হবে, দালাল নিয়ে যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান নিয়ে যাবে এমপির কাছে, এমপি নিয়ে যাবে মন্ত্রীর কাছে, মন্ত্রী নিয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে। সরাসরি গিয়ে আমরা গণভবনে ঢুকতে পারবো না, রাইট? তাহলে এখন বলো, মেসেজ সবসময় কোথায় আসে? 40s রাইবোজোমে, মেসেঞ্জার আরএনএ। ও যখন আসে তখন এ বলে আমি তো ছোট ভাই, আমাকে এখন বড় ভাইকে নিয়ে আসতে হবে, আমরা দুইজন মিলে এই কাজ করব। তাহলে এখন আমরা একটু মেসেঞ্জার আরএনএর কাছে যাই। তো স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ছবিটা দেখে বলো তো, মেসেঞ্জার আরএনএ সুতার মতো না পেঁচানো? সুতার মতো বা সূত্রাকার, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএর উপরে তথ্য আছে বা কোডন আছে, রাইট? কোডনগুলো কয়টা মূল্যে থাকে? বেজ 3টা, 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 3টা। তাহলে এগুলো প্রত্যেকটা একটা হচ্ছে কোডন, 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 কোডন। মনে রাখবা, পুরোটা মিলে তৈরি করবে প্রোটিন। পুরোটা মিলে কি তৈরি করবে?
প্রোটিন। বাট যদি আমি বলি এই অংশটুকু কি তৈরি করবে, এই অংশটুকু তৈরি করবে কিন্তু তাহলে প্রোটিনের একটা অংশ, এই অংশটা তৈরি করবে প্রোটিনের একটা অংশ, এইটা একটা প্রোটিনের অংশ। তাহলে প্রোটিনের অংশ কি? অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে চলতে থাকে, রাইট? তাহলে প্রোটিন তৈরি হলো। দেখো পুরোটা মিলে প্রোটিন, তাহলে পুরোটা মিলে একটা প্রোটিন তৈরি করবে। প্রোটিনের মধ্যে ছোট্ট একটা অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে প্রত্যেকটা কোডন হচ্ছে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, রাইট? শেষ। তো এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে এই যে সুতাটা আছে, সুতাটার কয়টা প্রান্ত থাকে? দুইটা প্রান্ত থাকে। কি কি প্রান্ত? আরেকটা কি প্রান্ত? 3 প্রাইম, রাইট? শেষ এটা। ওকে, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটি প্রোটিন তৈরির জন্য রাইবোজোমে আসবে। mRNA। ওকে, এটা কি? এটার নাম হচ্ছে tRNA, মানে ট্রান্সফার আরএনএ। সে কি ট্রান্সফার করে আসলে? ট্রান্সফার মানে পরিবহন, তাহলে নিশ্চয়ই কাঁচামাল পরিবহন করবে। একটা প্রোটিন তৈরি করতে গেলে কি কাঁচামাল পরিবহন করতে হবে? অ্যামাইনো অ্যাসিড পরিবহন করতে হবে। তারপরে ট্রান্সফার আরএনএর কাজ কি? অ্যামাইনো অ্যাসিড পরিবহন করা। অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে কোথায় নিয়ে যাব? কারখানায়। কারখানায় গিয়ে কী তৈরি করব? প্রোটিন। তাহলে কারখানা কোনটি? রাইবোজোম। তাহলে ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে আনবে অ্যামাইনো অ্যাসিড কোথায়? এখানে, তাই না? এবার আমি একটু তোমাদের বলি যে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএর কী কী পড়ছিলাম আমরা। দেখো, এটি ছিল 3 প্রাইম প্রান্ত, তাহলে একটা সুতা, এই সুতা এই পাশে এসে, তাহলে এটা কি প্রাইম? 5 প্রাইম প্রান্ত, রাইট? তো তোমরা তো জানোই লুপ আছে এখানে 4টা, বাহু আছে 5টা, সব বাদ। তো আমি একটু বলি, সবার আগে আমি একটু বলি যে এই যে মেসেঞ্জার আরএনএ যে বার্তা নিয়ে আসবে, খবর নিয়ে আসবে কোথায়? কারখানায়। তাহলে রাইবোজোমে আমি একটা দিয়ে দিলাম যে সে এখানে একটা বার্তা নিয়ে চলে আসছে। কি কি প্রান্ত? একটা হচ্ছে 5 প্রাইম আর একটা 3 প্রাইম। এটার নাম কি? মেসেঞ্জার আরএনএ। ওকে, রাইবোজোমের এটা কোন খণ্ড? ছোট ভাই না বড় ভাই? ছোট ভাই। ছোট ভাই মানে কি? 40, রাইট? তো এখন লুক মহিবুল্লাহ, যখনই মেসেঞ্জার আরএনএ, এদিকে দেখো, প্রোটিন তৈরির জন্য মেসেজ নিয়ে আসছে, রাইবোজোমের কাছে আসছে। 40-র কাছে আসবে না 60-র কাছে আসবে? প্রথমে 40, ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই বলবেন না, আমি তো একা পারবো না, আমাকে কি লাগবে? বড় ভাই লাগবে। তো দেখো, বড় ভাই লাগবে, তার মানে এখানে একটা বড় ভাই আসলো। এটা কোনটা? এই যে আমি এখানে লিখলাম 60, এটা হচ্ছে 40। তাহলে দেখো, যখনই প্রোটিন তৈরি শুরু হয়, মেসেঞ্জার আরএনএ আসলেই রাইবোজোমের দুটো খণ্ড একসাথে হয়, তার আগে একসাথে হয় না। ঘটনাটা কোথায় ঘটতেছে? কোষের সাইটোপ্লাজমে, রাইট? ওকে, তো আমরা তো এই যে এটা যেটা আর্ট করছি, আমরা কিন্তু দাঁতগুলো দিই নেই। তার দাঁতগুলো একটু দেই। 1, 2, 3, 4, 5, এইভাবে থাকছে কোডনগুলা। ওকে, তো তোমরা তো জানোই যে মেসেঞ্জার আরএনএটা যেন সাইটোপ্লাজমে ঠিক থাকে, এই জন্য যে এদিকে একটা হচ্ছে এইরকম করে এখানে জি 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 এইভাবে 7টা জি দেওয়া হয়, রাইট? এইদিকে কি দেওয়া হয়? এ এ এ অনেকগুলো দেওয়া হয়, তাই না? তো আমি কিন্তু দেখো এই ছবির এই যে জি আর এ আমি কিন্তু এখানে দেই নাই, সহজ করে বোঝার জন্য, কারণ ওগুলো আসলে কিছুই না, জাস্ট সাইড। কাজ তো মাঝখানে, ইনফরমেশন তো মাঝখানে লেখা আছে মেসেঞ্জার আরএনএর। ওকে, এনি প্রবলেম? নড়াচড়া করো।
লুক, যখনই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে আসছে ছোটো ভাইয়ের কাছে, ছোটো ভাই বড় ভাইয়ের নিয়ে আসছে, আসার পরে ঘটনাটা হচ্ছে কি যে এ আসলে কি তৈরির জন্য আসছে, প্রোটিন তৈরির জন্য আসছে, প্রোটিন তৈরির কাঁচামাল লাগবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, তাহলে এ যেহেতু আরএনএ, তাহলে আমাকে আরএনএকেই ডাকতে হবে, এমন একটা আরএনএকে ডাকতে হবে যে কাঁচামাল সরবরাহ করবে। তাহলে ধরা যাক এটা হচ্ছে মহিবুল্লাহর বাড়ি, এখানে হচ্ছে মেসেজ নিয়ে আসছে হচ্ছে কোম্পানি যে আমার টি শার্ট লাগবে, তাহলে টি শার্টের জন্য সুতা লাগবে, রং লাগবে, তাহলে কারা টি সুতা এবং রং লাগবে তাদেরকে নিয়ে আসতে হবে, ট্রাক ড্রাইভারের নিয়ে আসতে হবে। তাহলে ট্রাক ড্রাইভার কে এখানে, ওই যে ওইটা। প্রিয় স্টুডেন্ট দেখো, এই যে এই ছবিটা আমি আজকে এইভাবে অ্যাড করি, আমি জাস্ট এইভাবে অ্যাড করব, ওকে। তার মানে এই ছবিটা আসলে এই ছবিটা সহজ করে অ্যাড করতেছি। তাহলে ওই ভদ্রলোক চলে আসছে কোথায়, এই যে এখানে। তার মানে মহিবুল্লাহর বাসায় ইনি আসছে, এনার জন্য এখন ইনি আসছে, ইনি কি করবে, অ্যামাইনো অ্যাসিড এনে দেবে, ওকে। তো দেখো, তো এটা তো খবর, এই খবর অনুযায়ী তো হচ্ছে এ কি আনবে, অ্যামাইনো অ্যাসিড। তাহলে নিশ্চয় এই খবরটা রিড করার জন্য এর প্রান্তে কিছু একটা আছে, কি আছে, এর প্রান্তে এরকম একটা বেজ আছে 3টা। তাহলে এটা যদি কোডন হয় তাহলে এই প্রান্তটাকে আমরা কি বলবো, অ্যান্টি কোডন প্রান্ত, রাইট। তো ধরা যাক কোডন সম্পর্কে এবার আমি একটু তোমাদের বলি। কতদিন আমি বলেছিলাম যে অগমেন্টেশন মানে কোনো একটা জিনিস প্রভাবিত করা শুরু করা, AUG এটা একটা কোডন। তারপর হচ্ছে উয়া, উগা, ওয়াগ, উয়া, ওয়াগ, উগা, এই 3টা হচ্ছে কোডন। চারটা কোডন লিখলাম, ওকে। তো এই 3টা কোডন হচ্ছে স্টপ কোডন, স্টপ কোডন। এইটা কি, স্টার্ট কোডন। তো স্টুডেন্ট মনে রাখো, যে কোনো ধরনের মেসেঞ্জার আরএনএ আসুক না কেন, সেই মেসেঞ্জার আরএনএর প্রথম যে কোডনটা আছে, এই যে 3টা, এটা আসলে হচ্ছে কি AUG, কারণ এটা দ্বারা স্টার্ট হবে, ঠিক আছে। তো একটা কোডন একটা যদি অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, তাহলে নিশ্চয়ই AUG নিশ্চয়ই কোনো না কোনো একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। মেথিওনিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, মেথিওনিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার কোডন হচ্ছে AUG। তাহলে যে কোনো একটা প্রোটিন যদি আমরা তৈরি করতে শুরু করি, তাহলে সেই প্রোটিনের প্রথমে কোন অ্যামাইনো অ্যাসিডটা বসবে, AUG যদি থাকে কোডন, তাহলে মেথিওনিন শুরু হবে, রাইট। যে কোনো প্রোটিন তৈরি করি মেথিওনিন দিয়ে অ্যামাইনো অ্যাসিড শুরু হবে, কারণ স্টার্ট কোডন কয়টা, একটা, AUG সব প্রোটিনের ক্ষেত্রে, ওকে, শেষ। তাহলে এই যে বেজগুলা যদি AUG হয়, তাহলে নিশ্চয় এর অপোজিটে যে অ্যান্টিকোডন আছে 3টা, যে বেজ 3টা আছে, ওরা তো বেজ, কি বেজ হবে দেখো, আরএনএ তে থাকে হচ্ছে এর এগেনস্টে, ডিএনএ থাকে হচ্ছে টি, সির এগেনস্টে থাকে হচ্ছে জি। কিন্তু আমরা তো বলেছি রাজশাহীতে TSC নাই, মানে আরতে টি নাই, ইউরাসিল আছে। তাহলে এর এগেনস্টে এখানে কি হবে, ইউ, ইউ এর এগেনস্টে হবে কি এ, ইউ এর এগেনস্টে এ, জি এর এগেনস্টে কি হবে সি, ওকে। তার মানে এ কিন্তু বুঝে ফেললো যে আমার ইউএসির সাথে এটা মিলছে, তার মানে ওদের কি কি লাগছে, AUG লাগছে, রাইট। তো যেটা লাগছে সেটা কিন্তু সাথে সাথে এই যে এখানে ভেসে ওঠে, UAC আছে এর, এটাকে অ্যান্টিকোডন বলা হয় ট্রান্সফার আরএনএ। তাহলে ট্রান্সফার আরএনএর এই জায়গায় হচ্ছে কোডন প্রান্ত, তাহলে এখানে কি আসবে, ইউ এর এগেনস্টে আসবে এ, এর এগেনস্টে আসবে কি ইউ, সির এগেনস্টে আসবে কি জি। তোমরা তো জানোই যে টিআরএনএর ক্ষেত্রে 5 প্রাইম ইনটা ছোট, 3 প্রাইম ইনটা বড়, এখানে থাকে 3টা জায়গা, এখানে থাকে 3টা। এটা হচ্ছে কোডন প্রান্ত, এটা হচ্ছে অ্যান্টিকোডন প্রান্ত। তার মানে এখানে যা থাকবে তার উল্টা এখানে হবে, এখানে যা থাকবে তার উল্টা এখানে হবে, ওকে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? একটু কমেন্টে বলো তো।
বইয়ে আরও সহজ করে আছে। তো সবার কথা চিন্তা করে যেটা হয় যে একই কথা বারবার বলতে হয়। ছবিটা মানে আমরা আরো বড় করতে পারতাম, রাইট? এখানে খুব ছোট করে। আচ্ছা, তো যাই হোক, আমি আর একটু সহজ করে বলি। রাইবোজোমের ছোটোর সাথে আসতেছে মেসেঞ্জার আরএনএ, ছোটোর সাথে দেখা। ও বলতেছে না আমার বড় ভাই লাগবে, 60 ইয়ার্স চলে আসছে। তাহলে দুইজন মিলে এখন এই মেসেঞ্জার আরএনএটাকে কি করবে? স্ক্যান করবে। স্ক্যান মানে কি? এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে 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 কি আছে, মানে এখানে কোডন 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 অনেকগুলো কোডন, তার প্রত্যেকটা কোডনের জন্য একটা করে অ্যামাইনো অ্যাসিড আসবে। দ্যাট মিনস কি, এটা যখন এই যে এটা দেখো, এটা কিন্তু এইভাবে এইভাবে ভেতর দিয়ে চলে যায়। এটা স্ক্যান হবে, তারপর এটা স্ক্যান, তারপর এটা স্ক্যান, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তার মানে রাইবোজোমের ভেতরে মেসেঞ্জার আরএনএর কি হয়? স্ক্যানিং হয়। স্ক্যানিং, এটাকে স্ক্যানিং বলা হয়। তাহলে স্ক্যানিং আমি যেখানে লিখে রাখছিলাম আমি মিশাই দিলাম। স্ক্যানিং কি? এটা জাস্ট যাবে, এই যে টিআরএনএটা রিড করবে, আগাবে, একটা টিআরএনএ আসবে, এটার জন্য আলাদা টিআরএনএ আসবে, এটার জন্য আলাদা টিআরএনএ আসবে, এটা আগায় আগে ধীরে ধীরে চলে যাবে। ওকে, শেষ। প্রিয় স্টুডেন্ট দেখো, এইউজি কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য? মেথিওনিন। তার মানে এই যে আমাদের কোষের ভেতরে অ্যামাইনো অ্যাসিডগুলো ঘুরে বেড়াইতেছে, তার সাথে সাথে কি হবে? এখানে একটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে এই জায়গাতে, তাই না? অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? মেথিওনিন। মে হিসাবে দিয়ে দিলাম। তাহলে আমরা একটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই জায়গায় পেয়ে গেলাম। তো এখন আমরা ইন্টারেস্টিং একটা কাজ করি। ঘটনা কিন্তু শুরু হয়ে গেল, ঠিক না? তার মানে এইটাই হচ্ছে ট্রান্সলেশনের ইনিশিয়েশন বা সূচনা। তাহলে ট্রান্সলেশনের ইনিশিয়েশনে কি ঘটবে? এটা আসবে, এর সাথে যুক্ত হবে, তারপরে এটা আসবে, তারপর হচ্ছে টিআরএনএ এসে এটাকে রিড করবে, করে ওই অনুযায়ী একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে এখানে। ঘটনা শেষ। দেখো রাইবোজোমের ভেতরে কিন্তু এখনো আমরা, দেখো ঘটনা শেষ, ইনিশিয়েশন শুরু হয়ে গেল, সূচনা হয়ে গেল, রাইট? ওকে, তো এবার আমরা একটা ঘটনা ঘটাই। তো এই যে ছবিটা দেখতেছো তোমরা, আমি তো এখানে এউজি লিখছি। ধরো যাক এটা হচ্ছে সি 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 জি, এটা হচ্ছে এ ইউ এ। ওকে, ধরা যাক হচ্ছে এইটা যেহেতু লাস্ট, এই মেসেঞ্জার আরএনএর লাস্ট, তাহলে নিশ্চয় এখানে একটা কোডন থাকবে যেটাকে আমরা বলবো স্টপ কোডন, রাইট? স্টপ কোডন কয়টা আছে? এই তিনটার যে কোনো একটা ওখানে থাকতে পারে। ওকে, যে কোনো একটা। আমি এটা নিলাম ইউজিএ, উগা, ইউজিএ। তো এখন ঘটনা শেষ, আমরা একটা অ্যামাইনো অ্যাসিড পাইছি। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি কখনো প্রোটিন হয়? হয় না। তার মানে আরও একটা অ্যামাইনো অ্যাসিড এনে যুক্ত করতে হবে, তারপর আরও একটা, তারপর আরও একটা। তো এটা তো ছিলাম কি? মেথিওনিন। ধরা যাক এখানে টাইরোসিন আসবে, টাতে হচ্ছে টাইরোসিন। এইভাবে এটাতে ধরা যাক সেরিন আসবে, এইটাতে ধরা যাক ট্রিপ্টোফেন আসবে, তাই না? তো আমরা যেহেতু একটা নিয়ে এসেছি, এইটা নিয়ে এসেছি, তাহলে এখন আমাদের টাইরোসিন নিয়ে আসতে হবে। টাইরোসিনের জন্য নিশ্চয় কোনো একটা কোড আছে। এটা কিন্তু আমি ভুল লিখছি, যদিও এইটা কোড না, এটা অন্য আর একটা কোড আছে, বাট আমি লিখছি তোমাদের বোঝার জন্য। ধরা যাক টাইরোসিনের জন্য কোড। ওকে, শেষ। তাহলে এখন আমরা এটাকে টান দিয়ে একটু সামনে নিয়ে স্ক্যান করতে, কি ঘটনা ঘটবে? আমি ছবিটা একবার টান দিয়ে সামনে নিয়ে আসি। এটা কি ছিল? জি সি সি জি। এটা কি ছিল? এ ইউজি। এটার ঘটনা শেষ। এখানে কি? সি সি জি। ওকে, তাহলে দেখো এই যে এইটা প্রথম যে ট্রান্সফার আরএনএটা আসছে, এই আরএনএটাই কিন্তু হচ্ছে প্রথম টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ যেটা ঘটনাটা শুরু করলো, তাই না? তো আমরা বলতেই পারি যে সূচনাকারী আরএনএ এটা। তো এর তো কাজ শেষ, তাই না? কারণ এর দেখো ইউএ কি আছে? সি আছে, বাট আমরা এখন পেলাম কি? সি সি জি, তাই না? সি সি জির উল্টা বেসগুলো কি হতে পারে? এর সাথে কি? ইউ। সির সাথে কি? জি। তাহলে সি সি জির উল্টাগুলো কি হতে পারে? তাহলে আমরা এখানে একটা আরএনএ আর্ট করি। ওকে, তাহলে সি আছে এখানে, তাহলে সির জন্য যে ট্রান্সফার আরএনএটা আসবে এখানে কি থাকবে? সির জি থাকবে।
এই সির জন্য একটা জি থাকবে, এই জির জন্য একটা সি থাকবে। তাহলে এই টাইপের একটা এখন ট্রান্সফার আরএনএ এখানে লাগবে। এই ট্রান্সফার আরএনএর কাজ শেষ, এখন সে চলে যাবে, তাই না? তাহলে আমরা এটাকে এখন সরাই দিই, দিলাম। ওকে, সে করে কি, এই পাশে এসে আরেকটা পথ দিয়ে বের হয়ে যায়, রাইবোজোমের এই পাশে আসে এই পাশে বের হয়ে যায়। যে পথে বের হয়ে যায় ওইটাকে কিন্তু বলা হয় এক্সিট। এক্সিট, তার রাইবোজোমের একটা এক্সিট পয়েন্ট থাকে, যেটাতে প্রথমে আসছিল, অ্যাটাচমেন্ট হইলো, যুক্ত হইলো, ওইটাকে কিন্তু এ বলে রাইবোজোমের। আচ্ছা, আরেকটা আছে পার্ট, ওটা আমি পরে বলবো, বোঝা মনে। তবে আমরা মেথিওনিনটা একটু সাইডে রেখে দিই, এটা মেয়ে ছিল, রাইট? তার মানে আমাকে আরেকটা লাগবে, এরপরে টা লাগবে। তো এই ট্রান্সফার আরএনএটা এখন এখানে চলে আসবে। যার জি আছে, সি আছে, জি সি সি, রাইট? জি জি সি। লাগে ট্রান্সফার আরএনএ কিন্তু চলে গেছে। এখানে যে জি জি সি থাকে, তাহলে কোডন প্রান্তে কি কি থাকবে? সি সি জি, রাইট? ক্লিয়ার? তাহলে সি সি জির জন্য ধরা যাক যে জি সি সি, এইটার জন্য হচ্ছে টাইরোসিন, ধরা যাক টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড আছে একটা। তাহলে সাথে সাথে কি হবে, এখানে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড আসবে না? টা আসলো। তাহলে একটা মজার জিনিস খেয়াল করো যে এইটা কিন্তু, এটা আগে ছিল মেথিওনিন, আরেকটা টাইরোসিন চলে আসলো, তাহলে এখানে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। ক্লিয়ার? যদি এমন হয়, এটা একটা পেপটাইড বন্ধন, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে বন্ধন। অনেকগুলো পেপটাইড বন্ধন হয়, মানে পুরো প্রোটিনটা হয়, দেখো একটা পেপটাইড, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা, অনেকগুলা পলিপেপটাইড বন্ধন। তাহলে পলিপেপটাইড বন্ধন কিসে আছে? প্রোটিনে আছে না শর্করায় আছে? প্রোটিনে আছে। ওকে, শেষ। তাহলে এখন আমরা দেখো দুইটা পেলাম। তো এখন এটাকে আমরা টেনে আরেকটু আনমনে স্ক্যান করে নিয়ে আসলাম। আমি লাস্ট কিন্তু বোঝাচ্ছি, তারপরে আমরা দেখা যাবে যে এটা আরেকটু আনলে এইটার জন্য আসবে হচ্ছে সেরিন, আরেকটু যদি এখানে সেরিনের জন্য আছে কোডিং, আরেকটু যদি আমরা টান দিয়ে নিয়ে আসি দেখা যাবে এইটার কোডিং হবে, এইটার কোডিংয়ের জন্য আরেকটা আরএনএ, ট্রান্সফার আরএনএ আসবে, যেটা কারে নিয়ে আসবে? ট্রিপ্টোফ্যান। ওকে, কিন্তু এই যে লাস্ট এটাতে কি ছিল? ইউজিএ। এইটা যদি এখানে কি হয় দেখো, পুরোটা স্ক্যান করে দেখো বাইরে চলে আসছে। পুরোটা আসছে না? তাহলে এখানে কি ছিল? স্টপ কোডন, ইউজিএ। ভালো করে খেয়াল করো, ইউজিএ স্টপ কোডন মানে ঘটনা শেষ, স্ক্যানিং শেষ। তাহলে কি ট্রান্সফার আরএনএ আসবে এখানে? ট্রান্সফার আরএনএ তো অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে, এখানে তো বলতেছে এখানে আমার আর স্ক্যানিং করার জায়গা নেই, এখানে শেষ করো। তার মানে আর কোনো ট্রান্সফার আরএনএ এখন আর আসবে না। তাহলে এতক্ষণের মধ্যে দেখো আমরা চারটা চেয়েছিলাম, চারটা হয়ে গেছে। তার মানে ইউজিএ যখনই চলে আসবে আর কোনো ট্রান্সফার আরএনএ আসবে না। এখানে একটা প্রোটিন চলে আসে এই পথ দিয়ে, প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে, এখানে একটা ফ্যাক্টর বা একটা যে কোনো রাসায়নিক অণু আসে, যেটা করে কি এই প্রোটিনটাকে সরায় দেয়, যে যাও তোমাদের স্ক্যানিং শেষ, কারণ ইউজিএ বা স্টপ কোডন আসছে এখানে। তাহলে এদেরকে সরাই দিল, সরাই ঠেলে দেখো যে এখানে এনে দিল। ওকে, তাহলে আমার যে আরেকটা প্রোটিন লাগে, নিশ্চয়ই এরকম আরেকটা আরএনএ এখানে রেডি আছে, সে আসবে, স্ক্যানিং হবে, ট্রান্সফার আরএনএ আসবে, রিড করবে, করে করে একটা করে অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে একটার পর একটা করে পলি করবে, তাই না? তো যাই হোক, আমি এখন সংক্ষেপে কয়েকটা কথা বলি। এইটা আর এইটা যুক্ত করার জন্য নিশ্চয় কোনো এনজাইম আছে। এই এনজাইমটার নাম বইয়ে দেওয়া আছে পেপটাইডিল ট্রান্সফারেজ। পেপটাইডিল ট্রান্সফারেজ, এটার কথা আমি বলছি না। দুই, এই যে পুরো ঘটনাটা ঘটলো, কয়টা ধাপ আছে? তিনটা ধাপ আছে। প্রথম ধাপে কি হয়েছে, এর সাথে এসে একটা মেসেঞ্জার আরএনএ দেখা হয়েছে, তখন এইটা আসলো, আসার পর হচ্ছে ট্রান্সফার আরএনএ আসলো, রিড করলো,
রিড করার পর দেখে এটা AUG মানে স্টার্ট কোডন, সাথে সাথে সে করলো কি মেথিওনিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো, মানে ঘটনা শুরু, সূচনা। 2 একটা আনলে তো হবে না, অনেকগুলো আনতে হবে। তার মানে এখন কি করতে হবে, বর্ধিত করতে হবে অ্যামাইনো অ্যাসিডের পর আরেকটা। এরপরে যতক্ষণ এটা স্ক্যানিং চলে পুরোটাকে বলা হয় বর্ধিতকরণ ধাপ বা ইলংগেশন। তাহলে আমরা কিন্তু ট্রান্সলেশনের 2টো ধাপ পেলাম। 3 নম্বর ধাপ হচ্ছে এটা যখন আমরা ট্রান্সক্রিপ্ট করতে সামনে এখানে নিয়ে চলে আসি, লাস্ট দেখি এখানে একটা স্টপ কোডন UGAও থাকতে পারে, উগা, যে কোনো একটা। তার মানে এটা হচ্ছে টার্মিনেশন, ঘটনার সমাপ্তি। কটা ধাপ হলো, 3টা ধাপ। টার্মিনেশন যখনই হয় তখন তো প্রোটিনটাকে সরাই দিতে হবে, তাহলে প্রোটিন রিলিজ ফ্যাক্টর চলে আসে এখানে, তাই না? তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। 3টা ধাপ বইয়ের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে। এখন যেহেতু বুঝতে পারছো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তোমরা একটু কমেন্ট করে বলো যে এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আমি পরের কথাগুলো পড়াই তোমাদের। তার মানে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একটা করে ট্রান্সফার আরএনএ। সাবাস। একটা অ্যামিনো অ্যাসিডের জন্য মজার একটা প্রশ্ন করেছো, একটা কোডন থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তাহলে এই কোডনটাকে রিড করার জন্য একটা মাত্র ট্রান্সফার আরএনএ পুরো শরীরে আছে, রাইট? তবে একটা কথা এখানে মনে রাখবা, সেটা হলো একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একটা ট্রান্সফার আরএনএ, একটা কোডনের জন্য একটা ট্রান্সফার আরএনএ। বাট একটা অ্যামিনোর জন্য কিন্তু একটাও কোডন না, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য কিন্তু একটা ট্রান্সফার আরএনএ নয়। কারণ মাঝে মাঝে দেখা যায় যে এই কোডন থেকেও হচ্ছে টাইরোসিন হচ্ছে, এই যে এখানে আলাদা আরেকটা কোডন আছে, এখান থেকেও টাইরোসিন হচ্ছে। তার মানে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, 6টা পর্যন্ত কোডন থাকে। বুঝতে পারছো? তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য যদি একাধিক কোডন থাকতে পারে, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক ট্রান্সফার আরএনএও থাকবে, কারণ কোডন রিড করার জন্য ওই কোডনের জন্য একটাই ট্রান্সফার আরএনএ, তাহলে এটার জন্য একটা ট্রান্সফার আরএনএ থাকবে, রাইট? তার মানে একই ধরনের অ্যামাইনো অ্যাসিডের জন্য আমরা 2টা কোডনও পেলাম, 2টা ট্রান্সফার আরএনএও পেলাম, রাইট? একজন বলেছ শাহরিয়ার যে কোডন আর অ্যান্টিকোডনের মধ্যে পার্থক্য কি? কিছুই না। ব্যাপারটা হচ্ছে আমি এভাবে দাঁড়াই আছি, কেউ আমাকে এখানে 3টা হচ্ছে, ধরা যাক আমাকে কেউ এখানে চড় মারছে, তো আমার রাগ হবে না? তখন আমি করবো এখানে একটা চড় মারবো, তাহলে ওর চড়টা কিন্তু আমি এখানে ট্রান্সফার করে দিলাম। তো এই জায়গায় কি কোডন আছে এ তো রিড করতেছে, তার মানে এই কোডনের এগেনস্টে এটা অ্যান্টিকোডন, ঠিক না? কোডনের এগেনস্টে যে বেসগুলো থাকবে, এই বেজের এগেনস্টে যে বেস থাকবে এগুলো হচ্ছে অ্যান্টি বেস বা অ্যান্টিকোডন। তো এখানেই যদি আমি অ্যামাইনো অ্যাসিড টেনে এখানে ঢুকাই দিই তাহলে প্রবলেম আছে। তো আমাকে কি করতে হবে, যেন এগুলার বিরুদ্ধে কিছু একটা তথ্য এখানে থাকে, জাস্ট এগুলারই অ্যান্টি এখানে, রাইট? তাহলে এই কোডনটা মূল কোডন, তাহলে এটা অ্যান্টিকোডন, এটা যদি অ্যান্টিকোডন হয় এটার এগেনস্টে যদি এটা থাকে, এটাই হচ্ছে মূল কোডনের ছবিটা, রাইট? এই হচ্ছে ঘটনা। মানে সোজা লেখাটাকে আমরা আয়নায় দেখতেছি, এরপর আয়নাটাকে এখানে সোজা হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা দাঁড়াও, আমি বইয়ের মধ্যে কিছু কনফিউজিং কথা আছে, আমি একটু বলে দিই তোমাদের। একজন প্রশ্ন করেছো যে আমাদের কোডন কয়টা, মানে এইরকম যে আছে এই যে 3টা, এগুলাকে কিন্তু ট্রিপলেট বলে, ট্রিপলেটও বলা যেতে পারে, হ্যাঁ, সাস। যাই হোক না কেন, কোডন কয়টা আমাদের শরীরে? কোডন হচ্ছে টোটাল কিন্তু 64টা, বইয়ে লেখা আছে 61টা। ওকে, বইয়ে কিন্তু এভাবে লেখা আছে যে 61টি কোডন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কিন্তু মোট কোডন কয়টা? 64টা।
তার মানে কয়টা আছে যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে না? 3টা, ঠিক না? এই যে দেখো স্টপ কোডনগুলো, এরা কি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে? করে না। তাহলে বইতে 61টা লেখা আছে যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। টোটাল কোডন কিন্তু কয়টা? 64টা। ওকে, স্ক্যান কি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়? জি, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়। তৈরিও হয় কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। 30টি অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা কোডন লাগবে? 30টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 30টা কোডন লাগবে। অ্যামাইনো অ্যাসিড কয়টা? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কয়টা? 20টা অ্যামাইনো অ্যাসিড আছে মানবদেহে যারা প্রোটিন তৈরি করে। কোডন 64টা। স্টপ কোডনগুলো হচ্ছে স্টপ করে দেয় ঘটনা, ওরা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে না, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে না। যখন স্টপ কোডনে চলে যায়, এটা হচ্ছে কি রাইবোজোম, এখানে আছে স্টপ কোডন, এই কালোটা। তো এই জায়গাগুলো যখন এখানে গেছে, দেখো একটা অ্যামাইনো অ্যাসিড আসতেছে, আবার একটু গেল একটা অ্যামাইনো অ্যাসিড আসলো, আবার গেল অ্যামাইনো অ্যাসিড চলে আসলো। বাট এই কালোটা যখন আসলো অ্যামাইনো অ্যাসিড আসতেছে না, প্রোটিন রিলিজিং ফ্যাক্টর আসতেছে এখানে, তাই না? ট্রান্সফার আরএনএ উধাও এ চলে আসছে। তার মানে এই কালো অংশটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো না, এগুলোই কি স্টপ কোডন। তাহলে স্টপ কোডন প্রোটিন তৈরি করে না। আচ্ছা, যাই হোক, আমি এখন তোমাদের বেসিক কয়েকটা কথা বলি। কোডন হইছে পলিপেপটাইড বন্ধনের কথা বলছি, পেপটাইড বন্ধনের কথা বলেছি। কোষ বিভাজন চ্যাপ্টারে গিয়ে আমরা বিস্তারিত পাবো এগুলো। ইনিশিয়েটর টিআরএনএ কোনটা? ইনিশিয়েট করা মানে শুরু করা, সূচনা করা। তার মানে প্রথম কোন কোডনটা আসছিল? এ ইউ জি। তাহলে এ ইউজির জন্য একটা টিআরএনএ আসছিল, ওইটাই হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ বা প্রারম্ভিক টিআরএনএ। হোয়াট ইজ অ্যাক্টিভেটিং এনজাইম? অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজ বলে একটা এনজাইম আছে, এরা হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম, কিংবা এরাই হচ্ছে মানে জাস্ট হচ্ছে একটা এনজাইম আসলে একটা ঘটনা প্রভাবিত হয়, কাজ শুরু হয়। তো এটাই হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং এনজাইমটা তোমরা একটু দেখে নিবা, ভয়াবহ কিছু না ওটা। প্রোটিন রিলিজ ফ্যাক্টরের কথা আমি বলেছি, স্টপ কোডন যখন আসে তখন এরা আসে, ধাপ বলেছি আমি। তো এই হচ্ছে ঘটনা। তো আমি একটা 3 মিনিটের ব্রেক নিই, ব্রেকের পর যদি কোনো কথা থাকে আমি দেখি, আর কিছু কয়েকটা হচ্ছে বেসিক জিনিস পড়ানোর পর আজকে ছুটি দিয়ে দিব, আর কিছু কথা বলবো আজকে, তোমরা যায় না। দেখা হচ্ছে, চেষ্টা করবো 2-1টা গল্প বলতে, যেহেতু লাস্ট ডে, অনেকের সাথে আর দেখা হবে না। এই চ্যাপ্টারটা আসলে আমাদের 1.5 মাস পড়া উচিত ছিল, তাই না? কিংবা শুরুর দিকে যদি আমি আর একটু কম কম করে অঙ্গাণুগুলোতে সময় দিতাম, এইদিকে আমি বেশি সময় দিতে পারতাম। আমি আসতেছি, 3 মিনিট ব্রেক।
আসসালামু আলাইকুম। 3 মিনিট ব্রেক শেষ। তোমাদের যারা সেকেন্ড ইয়ারে আছো তাদেরকে বলে রাখি, একটা চার্ট আছে কোডনের স্বরূপ, চার্টের কথা বলেছি। এই কোডনগুলো আসলে মনে রাখতে হয় না, এগুলো মনে রাখতে হয় না, মানে এগুলো কখনো আসে না। তো মাঝে মাঝে আছে কিছু কলেজ আছে যেখানে টিচাররা চায় যে স্টুডেন্টদের মুখস্থ করাইতে, কিছু কিছু কলেজ আছে হয়তো ভালোর জন্যই পড়ায় এটা। তো মাঝে মাঝে একটু প্রেশার দেয়, যে কলেজ যত প্রেশার দেয় সেই কলেজ তত ভালো। কারণ প্রেশার পেলে কিছু স্টুডেন্ট খুব ভালো হয়, কিছু স্টুডেন্টের মন ভেঙে যায়। তো আমি আমার স্টুডেন্টকে কখনো এগুলো পড়াই না, হুদাই এগুলো জানার দরকার নেই। তবে মনে রাখবা যে AUG মিথিওনিন, মিথিওনিনের জন্য আর কি কি আছে জানলে খুব ভালো, ট্রিপটোফানের জন্য কি কি আছে জানলে খুব ভালো, না জানলে কোনো সমস্যা নাই। স্টপ কোডন 3টার নাম জানতে হবে, কতগুলো কোডন আছে নাম জানতে হবে। কোডন কি, জিন কি, চালক জিন কি, মানে অপারেটর, প্রমোটর, এগুলো কি জিনিস, অপেরন কি জিনিস, ইন্ট্রন কি জিনিস, একজন কি জিনিস, এগুলো জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে। যেমন হচ্ছে রেপ্লিকন আছে, মিউটন আছে, রেকন আছে, সিস্ট্রন আছে। এদিকে হচ্ছে লিথাল জিন আছে, অঙ্কোজিন আছে, ট্রান্সজিন, সিউডোজিন বা লিঙ্কড জিন, ওগুলোর কথা আমি না বলি। তো দেখো এগুলো আসলে খুব কঠিন কিছু না। তোমাদের আমি বলি যে পড়ালেখার সময় সব সময় দেখবা শব্দটা কি বলে। যেমন MCQতে আমরা ভুল করি, এর কিন্তু প্রধান কারণ হলো কোশ্চেনটা আমরা সময় দিই না, অপশনে চলে যায় সরাসরি। কোশ্চেনটা একবার দিকে অপশনে চলে যায়। এই কাজটা কখনো করবা না। 30 সেকেন্ড সময় যদি তোমার হাতে থাকে, অবশ্যই 15 সেকেন্ড সময় দিবা কোশ্চেনটার পেছনে। বারবার দেখবা লাইনগুলোর নিচে, শব্দগুলোর নিচে নিচে দেখবা কি বলতেছে। হ্যাঁ নাতে প্রবলেম তো হয়ই। পরীক্ষার হলে ফাটাই দিয়ে আসছে, বাইরে এসে বলতেছে 90 টাকা দাগায় আসছি। 90টাই হবে, সর্বোচ্চ কাটলে 78টা হবে। কেন 90টা দাগায় আসছো, কেন 90টা হবে না? কেন 78টা কিংবা 88টা হবে, রাইট? কেন? কারণ তোমার কনফিডেন্স নেই। কনফিডেন্স না থাকার কারণ হচ্ছে তুই পরীক্ষায় আসলে মানে কনফিডেন্টলি দাও নাই। কনফিডেন্টলি মানেই হচ্ছে প্রশ্ন বুঝে দাও নি। দেখো আমি তোমাদের পড়াই, তার মানে হচ্ছে পড়ানোর সময় আমি দেখি আমি জিনিসটা বুঝছি কি না, ঠিক কি না। আমি কিভাবে দেখি? লুক, রেকন, তাহলে RECO আছে এখানে, RECO, তার মানে হচ্ছে রিকম্বিনেশন। এই শব্দটা চলে আসলো রেকন থেকে, রিকম্বিনেশন আসলো। দেখো কম্বিনেশন মানে কি? জোড়া, তাই না? এই যে এর সাথে টি যুক্ত হচ্ছে বা এর সাথে যুক্ত হচ্ছে ইউ, তাই না? তার মানে এই বেজের সাথে এই বেজটা যুক্ত হচ্ছে, এটাই হচ্ছে কম্বিনেশন বা রিকম্বিনেশন। ধরা যাক এখানে একটা ছিল, ভেঙে গেছে, আবার পরে এসে জোড়া হচ্ছে, পুনরায় কম্বিনেশন হচ্ছে। তার মানে এই ক্ষারক জোড়াকে বলা হয় রেকন। একটা ইউনিট, একটা রিকম্বিনেশনের ইউনিট। রেকন রিকম্বিনেশনের ইউনিট, রেপ্লিকন রেপ্লিকেশনের ইউনিট, মিউটন মিউটনের ইউনিট, সিস্ট্রন মানে জিনের ইউনিট, ডিএনএর ইউনিট আর কি। লুক, রেপ্লিকন মানে হচ্ছে ধরা যাক এটা হচ্ছে কি ডিএনএ। তো রেপ্লিকেশন তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, রাইট? এইটা থেকে এই অংশটুকু হচ্ছে আরেকটা ডিএনএ তৈরি হয়ে গেল। তো আমরা বলতেই পারি এই জায়গাটাই হচ্ছে রেপ্লিকেশন হচ্ছে। তো রেপ্লিকেশন ইউনিট কোনটা? এইটুকুকে আমরা রেপ্লিকন বা রেপ্লিকেশনের ইউনিট বলবো, একক বলবো। মিউটেশন মানে পরিবর্তন হয়ে যাওয়া। ধরা যাক তুমি রোদে যাচ্ছ, আল্ট্রাভায়োলেট রশ্মি এসে তোমার একটা কোষের ভেতরে গেল, কোষের ভেতরে গিয়ে এই যে ডিএনএটা আছে, ডিএনএটার এই জায়গা থেকে এই জায়গার যে রিডিংটা আছে,
চেঞ্জ করে দিয়েছে, মিউটেশন করে দিয়েছে, বদলে দিয়েছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে বদলে দিয়েছে, পুরোটাই কিন্তু বদলে গেল না। তাহলে আমরা বলতেই পারি যে এই অংশটুকুতেই মিউটেশন হয়েছে, তাহলে মিউটেশনের একক হচ্ছে এইটুকু, তাহলে এটা হচ্ছে মিউটন। সিস্ট্রন কি? পুরা জিনটাকেই বলা হচ্ছে সিস্ট্রন। ধরা যাক ডিএনএর এই অংশটুকু থেকে এই অংশটুকু প্রোটিন তৈরি করে। তো আমরা বলেছিলাম কিন্তু যে একটা প্রোটিন তৈরি করে একটা জিন, জিনটাকে কিন্তু বলা হচ্ছে সিস্ট্রন। তাহলে আমরা বলতেই পারি প্রোটিন তৈরির একককে জিন বলা হয়, বা প্রোটিন তৈরি যা যার হয় সেটাকে জিন বলা হয়, কিংবা সিস্ট্রন বলা হয়। তাহলে জিন আর সিস্ট্রন একই জিনিস, এটা একটু দেখে নিবা। এই যে দেখো লিথাল জিন, লিথাল জিন মানে হচ্ছে ধরা যাক এই জিনটা যদি কখনো কোনো সন্তানের মধ্যে চলে আসে, ওই সন্তানের একটা রোগ হতে পারে, ওই সন্তানের একটা হাত নাও থাকতে পারে, ওই সন্তানটা মায়ের পেটে মারাও যেতে পারে। তাহলে লিথাল শব্দটা হচ্ছে মারণ। তাহলে এই জিনের উপস্থিতির কারণেই একটা সন্তান মারা গেল। তোমরা কিন্তু পড়বা যে ওই যে ইঁদুর মারা যায় জেনেটিক্সে গিয়ে, জেনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, জিন তত্ত্ব বিবর্তন প্রাণীবিজ্ঞানে। তার এই জিনের উপস্থিতির জন্যই ওই ঘটনাটা ঘটলো বা মরে গেল, ওইটাকে তখন আমরা বলবো লিথাল জিন। হোয়াট ইজ অঙ্কোজিন? এই জিনটা যদি থাকে তাহলে একটা মানুষের ক্যান্সার হতে পারে। ক্যান্সার মানে হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সারের জন্য দায়ী যে জিন তাকে বলা হবে কি জিন? অঙ্কোজিন। হোয়াট ইজ ট্রান্সজিন? মানে ট্রান্সফার করা যায় যে জিনটা। বোঝা গেল? ব্যাকটেরিয়া থেকে আমরা একটা হচ্ছে উদ্ভিদের মধ্যে, ব্যাকটেরিয়ার এটা একটা ডিএনএ, এই অংশটুকুকে আমরা একটা উদ্ভিদের মধ্যে ট্রান্সফার করলাম। তাহলে এখন এই জায়গাটাকে আমরা বলতে পারি ট্রান্সজিন, যেটাকে ট্রান্সফার করা যায়। কিংবা উদ্ভিদের ভেতরে একটা জিনটাকে আমরা বললাম যে এটা ট্রান্সজিন, মানে কি এটা ট্রান্সফার করে আনা হয়েছে। কঠিন কিছু এগুলা? কঠিন কিছু না। তো আমি একটু তোমাদের কমেন্ট শুনি, তোমাদের কিছু বলার থাকলে একটু বলো। ডালিয়া নাসরিন জিজ্ঞেস করেছো কাল কয়টায় পরীক্ষা? পরীক্ষাটা আমরা কালকে দিচ্ছি না, আমরা একটু ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। তো তোমাদের কবে পরীক্ষা হবে আমি জানিয়ে দিব গ্রুপের মধ্যে পোস্ট করে। তো যাই হোক না কেন, 14 দিনের আমরা একটা জার্নি শেষ করেছি। স্টার্টিংয়ে আমার নিজের মনে হয়েছিল যে আমি নিজে খুব ভালো পড়াবো। তো এত ইনফরমেশন সব কিছু মিলে আমি নিজেও মাঝে মাঝে আমার নিজের প্রতি বিরক্ত ছিলাম। যতটুকু যত্ন নিয়ে পড়ানো উচিত বা যতটুকু ভালো করে পড়ানো উচিত, একটু গল্প স্বল্প করে কিংবা একটু গল্পের ভাবে উপস্থাপন করতে আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু পারিনি। তো যাই হোক, আফসোস করে লাভ নাই, কখনো না কখনো পারবো। অনলাইনে ক্লাস নেওয়া সবসময় টাফ, স্টিল টাফ, নেক্সট টাইমও টাফ থাকবে। অফলাইনে ক্লাসের মজাই আলাদা। তো যাই হোক, যেখানে যাও ভালো করে পড়ো। আর আমি একটা জিনিস বলে রাখি, সাহায্যের জন্য সব বই নিতে পারো, কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য এই বইটাই লাগবে। এখান থেকে ভর্তি পরীক্ষায় 99% কোশ্চেন হবে। একটা কোশ্চেনের জন্য সব বই মুখস্থ করার দরকার নেই। যারা সময় পাও, যারা বোঝো, যারা সাপোর্ট পাইছো, তারা অবশ্যই বাকি বইগুলো দেখবা। একটা টপিক পড়ার সময় সময় এই বইতে যে অংশটুকু নেই ওই বইতে আছে, দাগ দিয়ে রেখে দিবা, কিংবা ওটা কেটে এই বইয়ের মধ্যে অ্যাড করে দিব। পরীক্ষায় প্রশ্ন হয় একেবারে পরীক্ষার আগ মুহূর্তে যে লাস্ট এডিশনটা থাকবে ওই বইটা থেকে। তাহলে সবসময় কিন্তু একটা রিস্কের মধ্যে আমাদের থাকতে হয়, কারণ বিশেষ করে সেকেন্ড পার্টটা, প্রাণীবিজ্ঞানটা বছরে 2-3 বার করে এডিশন হয়। তো এখানে অনেক উদ্দেশ্য থাকে, তো কিছুই করার নাই। তোমরা স্টুডেন্ট, তোমাদের যেমনি ইচ্ছা সাইজ করা যায়, যেমনি ইচ্ছা তোমাদের পয়সা ব্যয় করে আনা যায়, যেমনি ইচ্ছা তোমাদের বিপদে ফেলা যায়। এটা সবাই ট্রাই করে। তো 2টা বছর পর তো এই অন্তত যন্ত্রণাগুলো থেকে মুক্তি পাবো, রাইট? 2টা বছর যন্ত্রণাগুলো সহ্য করো। যত এডিশন বের হোক না কেন, সবসময় আপডেট এডিশনটা পড়বা, কারণ বই সবসময় চেঞ্জ করে, নতুন এডিশন করলেই চেঞ্জ করে ফেলে।
এমন করে ফেলবে যে কোনো কিছু মিলবে না, তথ্য ইনফরমেশন উল্টায় দিবে, তুমি ভয় পেয়ে বই কিনবা। তো যাই হোক না কেন, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, যারা নেক্সট আসতেছো আসবা। আর 2 তারিখে আমি একটা ফ্রি ক্লাস নিব, বাকি যে 4টা চ্যাপ্টার আছে এইটার উপরে গিফটের ব্যবস্থা আছে বড় গ্রুপে, তোমরা একটু পোস্ট চেক করে নিবা বড় গ্রুপের মধ্যে। আর যারা টাইমিং সম্পর্কে জানতে চাচ্ছ যে নেক্সট মান্থের টাইমিং কেমন হবে, 9:45 তো নেওয়া সম্ভব নয়, কারণ গ্রামের অনেক স্টুডেন্ট পড়ে, তাদের রাত 11:30 12টা অনেক রাত, 7টা 8টার দিকে সবাই ঘুমায় যায়। তো অল্প একটু হয়তো বা আগাবো, 45 থেকে হয়তো 9টার দিকে আসবো। 8:30 যদিও আমরা লিখেছি 8:30 ক্লাস সম্ভব নয়, 8:45 সম্ভব নয়, 9টা বা 9:15 আমরা ক্লাস করব, কারণ পরীক্ষা তো নেওয়া লাগবে আগে। আর বাকি ব্যাপারগুলো আগের মতোই, আমি নিজেও এখনও আশা ছাড়ি নাই। আমি আবার বলতেছি, নেক্সট মান্থে এই মাসের থেকেও আমরা ভালো করে পড়াবো, ভালো গল্প কিংবা গল্পাকারে। তো যাই হোক, নেক্সট যে আমরা 4টা চ্যাপ্টার টার্গেট করেছি, চ্যাপ্টারগুলো খুবই টাফ। যারা মনে করো যে নেক্সট টাইমে হয়তো বা সমাধান করার কোনো সুযোগ নাই, তারা আসতে পারো, আমাদের সাথে জয়েন করতে পারো। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে নাও, যারা একেবারে চলে যাচ্ছ তাদের জন্য অনেক দোয়া রইল। নেভার স্টপ হোয়াট হোয়াট কোনো কিছু স্টপ করবা না। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।